নমস্কার। শারদীয়ার সময়কাল অতিক্রান্ত হয়ে গেছে। এখন আমরা বিজয়ার আনন্দে মেতে আছি। গুরুজনদের আমার প্রণাম, বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা দিয়ে আজকে আমি আমার এই বক্তব্য, যে আলোচনা আজকে করতে চাইছি সেই আলোচনার মধ্যে প্রবেশ করছি। সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলার ইতিহাসে বা বাঙালির ইতিহাসে একটা বিপর্যয় ঘনিয়ে এসছে। কারা বাঙালি কারা বাঙালি নয়, কারা বাংলাদেশি, এই নিয়ে সারা ভারতে রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা যারা এগুলো নিয়ে কিছুটা চিন্তিত, তাদের স্বাভাবিকভাবেই যখন এই আলোচনাগুলোর করতে হয় তখন বাঙালির ইতিহাস জেনে নেওয়াটা খুব জরুরি। আমি এই পর্বে বাংলার ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত ইতিহাসের বিষয়গুলি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। কিন্তু যেহেতু ইতিহাস এখন আর শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নেই, সেই কারণে বাঙালির রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাসের আলোচনা এখানে উঠে আসবে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে বাঙালির ইতিহাস নিয়ে ইতিপূর্বেই একাধিক গ্রন্থ রচিত হয়েছে। আমি তার মধ্যে দুজন শ্রদ্ধেয় ঐতিহাসিকের গ্রন্থ আপনাদের কাছে তুলে ধরব। প্রথমজন অবশ্যই ঐতিহাসিক নিহার রঞ্জন রায়। কিভাবে নিবিড় গবেষণার মাধ্যমে বাঙালির ইতিহাসের রাজনৈতিক দিকগুলির পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিকগুলি আলোচনায় উঠে আসতে পারে, সেটা আজ থেকে অনেক দিন আগেই তিনি তার গ্রন্থ বাঙালির ইতিহাস আদি পর্ব তাতে লিপিবদ্ধ করেছেন। বইটি আমি আপনাদের একবার দেখালাম। বইটি উল্টো করে আসছে, বাঙালির ইতিহাস আদি পর্ব, নিহার রঞ্জন রায়। এখন এই বইটির বৈশিষ্ট্য আমি এমনই এই কারণেই আলোচনা করতে চাই, যারা বাঙালির ইতিহাস নিবিড়ভাবে পাঠ করতে আগ্রহী তারা এই বইটিকে বাইবেলের মতো গ্রহণ করতে পারেন। তার কারণ বইটিতে যে নিবিড়ভাবে গবেষণার মাধ্যমে তিনি তথ্য লিপিবদ্ধ করেছেন তা অভাবনীয়। বলা যেতে পারে বাঙালির সামগ্রিক ইতিহাসের এটি একটি বাইবেল মাত্র, বাইবেল নয়। তবে এই গ্রন্থে ঐতিহাসিক নিহার রঞ্জন রায় যে পর্বটি আলোচনা করেছেন সেটি মূলত বাংলার প্রাচীন যুগ ও আদি মধ্যযুগ। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 891। অর্থাৎ বইটি তার গভীর অধ্যবসায়ের ফল এবং তিনি সেগুলিকে নিষ্ঠা সহকারে লিপিবদ্ধ করেছেন। কিন্তু আজকের প্রজন্মের পাঠকদের কাছে বা ছাত্রছাত্রীদের কাছে বইটি পাঠ করা একটু কঠিন। একটি কারণ তো বইটির যে আয়তন বা বইটির যে বিষয়বস্তুর যে ব্যাপ্তি সেইটি, আর দ্বিতীয় কারণ হচ্ছে বইটিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষাটিও অধুনা প্রচলিত নয়। বইটির
প্রথম সংস্করণ প্রকাশিত হয়, আমাকে একটু দেখি বলতে হচ্ছে, 1386 সালে বঙ্গাব্দে। অর্থাৎ বুঝতেই পারছেন বইটি কত আগে লেখা। আমরা যে ভাষায় এখন কথা বলি বা যে ভাষায় লেখা পত্র পড়তে অভ্যস্ত, তাতে এই বইটি পাঠ করার ক্ষেত্রে এটি একটি প্রতিবন্ধক বটে। তথাপি আমি বলবো, যারা বাংলার পূর্ণাঙ্গ ইতিহাস জানতে চান, তাদের জন্য এই বইটি একটি বাইবেলের মতো। নিহার রঞ্জন রায় নিজেই জানতেন বা উপলব্ধি করেছিলেন যে সাধারণ বাঙালির কাছে এতটা মানে সাধারণ ইতিহাসের পাঠকের কাছে, যারা বাংলার ইতিহাস জানতে আগ্রহী, তাদের কাছে এত দীর্ঘ একটি পাঠ খুব কঠিন নয়, শুধু প্রায় অসম্ভব। এই কারণেই এই গ্রন্থটি তিনি সংক্ষিপ্ত আকারে প্রকাশের একটা অনুমতি দিয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় এই গ্রন্থটিকে সহজ সরল ভাষায় প্রকাশ করেন এবং সেটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। বইটি নিঃসন্দেহে চিত্তাকর্ষক, কিন্তু এই বইটি এখন দুষ্প্রাপ্য, কারণ আনন্দ পাবলিশার্স বইটি আর প্রিন্ট করছে না। সুতরাং সাধারণ পাঠকের কাছে এই বইটি পাওয়া এবং পাঠ করা খুবই, বলা যেতে পারে, একটা দুঃসাধ্য কাজ। সৌভাগ্যবশত আমি এই বইটির একটি জেরক্স কপি সংগ্রহ করতে পেরেছিলাম এবং সেখান থেকে বইটি পাঠ করার সুযোগ আমার হয়েছিল। বাঙালির ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাঙ্গালার ইতিহাস। বইটি আমি আবার আপনাদের দেখাচ্ছি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাঙ্গালার ইতিহাস। তো এই গ্রন্থটিও বাঙালির ইতিহাস পাঠের জন্য শ্রদ্ধেয় ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে নিষ্ঠার সঙ্গে গ্রন্থটি রচনা করেছেন, তাকে আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাতেই হয়। এই বইটির পৃষ্ঠা সংখ্যা 481 এবং নিহার রঞ্জন রায়ের বইটির পৃষ্ঠা সংখ্যা 800-র কাছাকাছি। কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থটির একটি সীমাবদ্ধতা আছে তুলনামূলকভাবে নিহার রঞ্জন রায়ের বইটির তুলনায়। সেটি হচ্ছে, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র বাঙালির রাজনৈতিক ইতিহাসের কথাই তুলে ধরেছেন। বাঙালির খাদ্য, বস্ত্র, পোশাক পরিচ্ছদ, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, এই বিষয়গুলিকে তিনি আলোচনার পরিসরের মধ্যে আনেননি। তার ফলে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাসের তুলনায় নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থটি পাঠ করলে পাঠকরা বাঙালির সামগ্রিক ইতিহাস সম্পর্কে অনেক বেশি জানতে পারবে। এখন এই দুটো গ্রন্থই রচিত হয়েছে প্রাচীন যুগ পর্যন্ত বাঙালির ইতিহাস, অর্থাৎ 1050 খ্রিস্টাব্দ অব্দি বাঙালির ইতিহাস নিয়ে কোনো কোনো বইতে, একটি বইতে সেন যুগ পর্যন্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলার ইতিহাসের প্রাচীন যুগ সম্পর্কিত যে তথ্য, সেই তথ্যই সেখানে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি যে বাঙালির ইতিহাসের মধ্যযুগ যে পর্বটি, সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ মধ্যযুগে একদিকে যেমন মুসলিম শাসকরা বাংলায় আধিপত্য বিস্তার করেন, তেমন চৈতন্য প্রভাবিত বাংলায় এক নতুন সংস্কৃতির জন্ম হয়। হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের সঙ্গে সঙ্গে চৈতন্য জাতিভেদ প্রথার যে ব্যবধান, যে কুপ্রথা, জাতিভেদ প্রথার মতো কুপ্রথা, সেই প্রথার যে প্রাচীর, সেটা ভেঙে দিতে অনেকটাই সক্ষম হন এবং এটি প্রতিফলিত হয় সে সময়কার বৈষ্ণব সাহিত্যগুলিতে। বাঙালির পোশাক আশাক, তার বিবর্তন প্রাচীন যুগ থেকে মধ্যযুগে স্বাভাবিকভাবেই অনেকটাই পরিবর্তিত হয়েছিল। বাঙালির অর্থনৈতিক জীবনের ক্ষেত্রেও এই কথাটা সত্যি।
কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাঙালির সাংস্কৃতিক জীবন, অর্থাৎ শিল্প, সাহিত্য এবং বৌদ্ধিক জীবন। বাংলার প্রথম রেনেসাঁস বলতে আমি বুঝি, বা আমার ব্যক্তিগত মত, চৈতন্য প্রভাবিত বাংলায় বাংলার প্রথম রেনেসাঁস বা নবজাগরণ সংঘটিত হয়। বাংলা ভাষা বা সাহিত্য এ সময়ে একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব সাহিত্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এই বিষয়ে বলতে পারেন সাধারণ পাঠক এবং ছাত্রছাত্রীদের জন্য একটি গ্রন্থ লেখার চেষ্টা করেছিলাম, যেখানে আগের যে দুটি বই উল্লেখ করলাম সেই দুটি বইয়ের সীমাবদ্ধতা যেটুকু ছিল কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। কি সীমাবদ্ধতা? একটা হচ্ছে কালের সীমাবদ্ধতা, অর্থাৎ সেখানে প্রাচীন যুগ পর্যন্ত ইতিহাস লিপিবদ্ধ আছে। আমি এই ইতিহাসকে টেনে নিয়ে গিয়েছি 1757 পলাশির যুদ্ধ অবধি, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ। এই দুই পর্বই আমার রচিত বাংলার ইতিহাস যে গ্রন্থটি আছে, বইটির নাম বাংলার ইতিহাস প্রাক ঔপনিবেশিক পর্ব। এই বইটি পাঠ করলে এখনকার চলিত ভাষায় আপনি বাংলার এবং বাঙালির মধ্যযুগ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবেন। কিন্তু আমি আবার বলছি যে শ্রদ্ধেয় ঐতিহাসিক নিহার রঞ্জন রায় বা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো ইতিহাস গ্রন্থ রচনা করার ধৃষ্টতা আমার নেই। কিন্তু ছাত্রছাত্রী এবং মূলত সাধারণ পাঠকদের দিকে লক্ষ্য রেখেই আমি গ্রন্থটি যতদূর সম্ভব আমার সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হয়েও লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আমার গ্রন্থটির একটি ছবি আপনাদের সামনে তুলে ধরি। এটি হচ্ছে, আবার উল্টো করে আসছে, আমি জানি না পরের ভিডিওতে আমি এটা ঠিক করতে পারবো কিনা। বাঙালির ইতিহাস প্রাক ঔপনিবেশিক পর্ব, অর্থাৎ আমি 1757 থেকে বাঙালির ইতিহাসের ঔপনিবেশিক পর্বকে ধরেছি পলাশির যুদ্ধের পর থেকে। পলাশির যুদ্ধের আগে পর্যন্ত বাংলার ইতিহাস এখানে লিপিবদ্ধ আছে এবং এখানে বইটির বৈশিষ্ট্য হচ্ছে বইটিতে প্রত্যেকটি বিষয়কে কতগুলি সাব হেডিংয়ে ভাগ করে লেখা আছে, যেটা সাধারণত ঐতিহাসিকরা করে থাকেন না। তারা একটি গ্রন্থ পরপর ক্রোনোলজি লিখে যান এবং আমাদের ক্ষেত্রে অনেক সময় বিষয়টি, বা সাধারণ পাঠক আমার মতো, অনেক সময় বিষয়টি পড়তে একটু অসুবিধাই হয়। তার কারণ আমি বিষয়গুলিকে পরস্পর সংলগ্ন থাকায় একটি থেকে আরেকটিকে আলাদা করতে পারি না। এখন আমার বইটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে আমি কিছুটা আপনাদের উপর আলোকপাত করব। এই বইটির পৃষ্ঠা সংখ্যা 323, দাম আগের বইটির ক্ষেত্রে বললাম 820 এবং 450 বা 480। এই বইটির ক্ষেত্রে বইটির দাম 320 টাকা। অবশ্যই পৃষ্ঠা সংখ্যা আগের থেকে তুলনায় অনেক বেশি কম এবং পূর্বতন যে দুটি গ্রন্থ আছে সেই দুটো গ্রন্থ পাঠ করার পাশাপাশি বাংলাদেশ থেকে বাঙালির ইতিহাসের উপর একাধিক গ্রন্থ রচিত হয়েছে, সেখান থেকে তথ্য এই গ্রন্থে সন্নিবিষ্ট করা হয়েছে। আমি একটা চ্যাপ্টারের কথা উল্লেখ করি, প্রথম অধ্যায়। এই গ্রন্থটিতে মোট অধ্যায় আছে 14, অর্থাৎ 14টি। প্রথম অধ্যায় প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয়। সেখানে 1 নম্বর পয়েন্টে আছে দেশ ও জাতির নামকরণ, অর্থাৎ বাংলা এবং বাঙালির নামকরণ, ভৌগোলিক পরিচয়, ভৌগোলিক সীমা, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, জলবায়ু, নদ নদী
আর বাংলার ইতিহাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব। দ্বিতীয় অধ্যায়ে আছে প্রাচীন বাংলার জনপদ ও নগর। প্রাচীন বাংলার জনপদের মধ্যে আমি আলাদা আলাদা করে দেখিয়েছি বঙ্গ, গৌড়, রাঢ়, পুন্ড্র, বরেন্দ্র বা বরেন্দ্রী, সমতট, হরিকেল, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ, বাঙ্গাল। অর্থাৎ এই যে জনপদগুলি ছিল, সেই জনপদগুলি সম্পর্কে প্রাচীন বাংলার জনপদগুলি বর্তমানে কোন কোন স্থানে অবস্থিত এবং তার প্রাচীন নাম কি ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর প্রাচীন বাংলার নগর সমূহ সম্পর্কে একটি আলোচনা আছে 2 নম্বর পয়েন্টে। সেখানে কয়েকটি প্রাচীন নগরের সম্পর্কে বিবরণ লিপিবদ্ধ আছে। পুন্ড্রবর্ধন, দেব পর্বত, তাম্রলিপ্ত যেটা এখন তমলুক, কর্ণ সুবর্ণ, চন্দ্রকেতুগড়, রামাবতী, বিক্রমপুর, কটিবর্ষ, লক্ষণাবতী, নবদ্বীপ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে নিহাররঞ্জন রায় এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় যখন তাদের গ্রন্থগুলি রচনা করেন তখন অনেকগুলি স্থানই তখনো পর্যন্ত আমাদের অগোচরে ছিল। এই গ্রন্থটিতে সেগুলি আমাদের মধ্যে উঠে এসেছে, আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। তৃতীয় অধ্যায় বাংলা ও বাঙালি। প্রথমেই আছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, তারপরেই আছে বাঙালি জাতির উৎপত্তি, বাংলার প্রাগৈতিহাসিক ইতিহাস ও প্রত্নক্ষেত্র। তার মধ্যে আমি কয়েকটি প্রত্নক্ষেত্রের উল্লেখ করেছি: পাণ্ডু রাজার ঢিপি, পুন্ড্রনগর বা মহাস্থানগড়, পাহাড়পুর, ওয়ারি বটেশ্বর, ময়নামতি, মোগলমারি। আবিষ্কারক প্রত্নতত্ত্বের একটা প্রত্ন খননের একটা সময় সারণী দেওয়া আছে, আর বাংলার ঐতিহাসিক প্রেক্ষাপট দেওয়া আছে। এর মধ্যে মোগলমারি এটি সম্প্রতি আবিষ্কৃত একটি প্রত্নক্ষেত্র, এটি অন্য কোনো বইয়ের এখনো দেওয়া হয়নি। তারপরে যে চ্যাপ্টারগুলো আছে বা অধ্যায়গুলো আছে সেগুলি রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা নিহাররঞ্জন রায়ের গ্রন্থগুলিতেও আছে, সেগুলি আমি আর বলছি না ডিটেলসে। চতুর্থ অধ্যায় আছে প্রাচীন বাংলার ইতিহাস মৌর্য যুগ। পঞ্চম অধ্যায় আছে গুপ্ত পরবর্তী বাংলা ও শশাঙ্ক। ষষ্ঠ অধ্যায় আছে মাতৃন্যায় ও পাল বংশের উত্থান। সপ্তম অধ্যায়ে আছে মধ্যযুগের পাল বংশের উত্থানের মধ্যে সেন বংশও তার অন্তর্ভুক্ত, এবং শেষ হচ্ছে অধ্যায়টি সেন বংশের পতনের কারণ দিয়ে। এরপর আছে যেটা নিহাররঞ্জন রায় বা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থটিতে নেই সেই পর্বগুলি, অর্থাৎ সুলতানি আমল, বাংলায় মুসলমানদের আগমন এবং বাংলায় মোঘল এবং সুলতানি যুগে বাংলার যে প্রাদেশিক শাসনকর্তাগণ ছিলেন তাদের রাজনৈতিক ইতিহাস, সঙ্গে সঙ্গে বাংলার স্বাধীন সুলতান, সুলতানি বংশ, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশের রাজনৈতিক ইতিহাস। অষ্টম অধ্যায়ে আবার বলছি বাংলার আফগান ও মুঘল শাসন। নবম অধ্যায় স্বাভাবিকভাবেই শেষ পর্ব, অর্থাৎ বাংলায় নবাবী শাসন। এগুলি পাঠ করলে বলা যেতে পারে ইতিহাসের ক্রোনোলজি অনুযায়ী বাঙালির ইতিহাসের রাজনৈতিক দিকটি আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠবে। কিন্তু দশম অধ্যায় থেকে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সেগুলি একটু নতুন এবং বাংলার ইতিহাসকে বা বাঙালির ইতিহাসকে নতুনভাবে চেনার ক্ষেত্রে সাহায্য করবে। যেমন দশম অধ্যায়ের নাম প্রাচীন বাংলার সামাজিক জীবন। সেখানে প্রাচীন বাংলার সমাজের মধ্যে বর্ণ ব্যবস্থার উল্লেখ করা আছে। প্রাচীন বাংলার সমাজ শ্রেণী, সমাজের শ্রেণী ব্যবস্থা, বাঙালির জীবনাদর্শ, বাংলার সমাজে নারী স্থান, বাঙালি জীবনে খাদ্য, পোশাক পরিচ্ছদ এবং অলঙ্কারের ঐতিহ্য। এর মধ্যে খাদ্য, পোশাক পরিচ্ছদ, অলঙ্কার, আমোদ প্রবোধ এবং যানবাহন এগুলি পৃথক পৃথক ভাবে আলোচিত হয়েছে। যতটা আমার সংগ্রহে তথ্য ছিল আমি সেগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি সহজ সরল ভাষায়।
একাদশ অধ্যায় বাংলার অর্থনীতি, সেখানে কৃষি ব্যবস্থার কথা আলোচিত হয়েছে, ব্যবসা বাণিজ্যের আলোচিত হয়েছে, প্রাচীন যুগের মধ্যে বিনিময়যোগ্য পণ্য, বাণিজ্য কেন্দ্র, বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা, আদান প্রদানের মাধ্যম, মধ্যযুগের ব্যবসা বাণিজ্য, তার বাণিজ্যিক পণ্য, প্রধান বাণিজ্য কেন্দ্র সমূহ। মধ্যযুগে বিদেশি বণিকেরা পলাশির যুদ্ধের আগেই ভারতবর্ষে এসেছিলেন, তাদের সেই বিদেশি এবং এশীয় বণিকদের কথা আছে। প্রাচীন বাংলার কারুশিল্প ও অন্যান্য শিল্পের কথা আছে। মুর্শিদাবাদ শহরের উত্থান, এই বিবরণটি লিপিবদ্ধ আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং কলকাতা শহরের উত্থান। এই দুটি শহর মধ্যযুগেই বলা যেতে পারে শহরগুলির উত্থানের বীজ নিহিত ছিল। মুর্শিদাবাদ তো মধ্যযুগেই চরম বিকাশ লাভ করেছিল, কলকাতা আস্তে আস্তে বিকশিত হতে হতে আজকের কল্লোলিনী তিলোত্তমা হয়ে উঠেছে। দ্বাদশ অধ্যায় আছে প্রাচীন বাংলার ধর্ম। এখানে বাংলায় বলা হয়েছে যে প্রাকার্য বাংলার ধর্ম সম্পর্কে, বাংলায় হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম সম্পর্কে আলোচনা আছে। বাংলায় জৈন ধর্মের একটা বড় প্রভাব ছিল, সেটি সম্পর্কে আলোচনা হয়েছে। তবে সর্বোপরি বাংলা ছিল বৌদ্ধ ধর্মের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। সেই বৌদ্ধ ধর্মের সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মের বিভিন্ন রূপান্তর, বৌদ্ধ তন্ত্র অর্থাৎ তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, সহজযান, কালচক্রযান, বজ্রযান, এগুলি সম্পর্কে আলোচনা হয়েছে। তারপরেই আমি চলে গেছি মুসলিম আমলের হিন্দু ধর্ম ও সমাজের ক্ষেত্রে, অর্থাৎ মুসলিম আমলে বাংলার হিন্দু ধর্ম, তার অবস্থা কি ছিল এবং হিন্দু সমাজের অবস্থা কি ছিল সেটি সম্পর্কে। এবার বাংলায় ইসলামের আবির্ভাবের পরিপ্রেক্ষিত, কেন বাংলায় ইসলাম আবির্ভূত হলো? অবশ্যই তার রাজনৈতিক কারণ আছে, কিন্তু তার প্রভাব বিস্তারের পিছনে কিছু কারণ দায়ী ছিল, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। এরপর আমি আলোচনা করেছি বাংলায় সুফিবাদ, বাংলায় সুফিবাদের প্রসারের কারণ, এবং সবশেষে শ্রী চৈতন্য, বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণব আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি। ত্রয়োদশ অধ্যায় বাংলার ভাষা ও সাহিত্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমাদের অন্যান্য অনেক শ্রদ্ধেয় লেখকের গ্রন্থ আছে। আমি এখানে যেভাবে আলোচনাটি করেছি, প্রথমে হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাজন, অর্থাৎ বিভিন্ন যুগে ভাগ করেছি বাংলা সাহিত্যকে। তারপর বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে একটি নিবন্ধ আছে, বাংলা লিপি সম্পর্কে এবং লিপির বিবর্তন সম্পর্কে আলোচনা আছে, এবং সর্বোপরি বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আলোচনা আছে। এবং এই বাংলা ভাষার উদ্ভব কোন সময় ঘটেছিল সেই সম্পর্কে একটি আলোচনা করেছি। শুধু বাংলা ভাষায় নয়, প্রাক বাংলায় সংস্কৃত সাহিত্য, প্রাচীন যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা আছে। রামচরিত, উমাপতিধর, ধৈ, গোবর্ধন, জয়দেব প্রমুখদের সাহিত্য সম্পর্কে একটি আলোচনা এই গ্রন্থে করা হয়েছে। আদি মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। বাংলার অনুবাদ সাহিত্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে প্রসঙ্গে মালাধর বসুর কথা উল্লেখিত আছে। বাংলার মঙ্গল কাব্যগুলি সম্পর্কে আলোচনা রয়েছে, লোক সাহিত্য সম্পর্কে আলোচনা রয়েছে, বৈষ্ণব গীতি কবিতা সম্পর্কে আলোচনা রয়েছে।